টিভি, দেশ ও জাতির উন্নয়নে আমরা। স্যার, আপনার কাছে যদি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা জানতে চাই, বাংলাদেশের উন্নয়ন, সেই সাথে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের আমাদেরকে কিভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং কিছু অসাধু ব্যক্তি যারা ব্যক্তি স্বার্থে দেশের বাইরে থেকে ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে দেশের বিপক্ষে কথা বলে যাচ্ছে, এমনকি সেনাবাহিনী নিয়েও অনেক কথা বলে যাচ্ছেন, এই সব কিছু মিলিয়ে যদি আপনার বিশ্লেষণ জানতে চাই, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শাহরুল ইসলাম, প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে আপনি কি কথা বলবেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই উন্নয়নের অগ্রযাত্রায় কি ভূমিকা, এবং সর্বোপরি আপনার তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে অথবা বাংলাদেশের বর্তমান যে প্রশাসন কিংবা বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী নিয়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন। এই তিনটি প্রশ্ন আপনার। প্রথম প্রশ্নটা আমি যদি বলি যে বাংলাদেশের উন্নয়ন, অ্যাকচুয়ালি দেখেন, আমরা সবাই জানি চন্দ্রে কিন্তু কলঙ্ক আছে, কিন্তু চন্দ্র আমাদের কাছে প্রিয়, কারণ চন্দ্র কিন্তু আমাদেরকে আলো দেয়, আমাদেরকে আলোকিত করে, সেজন্যই আমরা প্রিয়, আমাদের কাছে প্রিয়। তেমনি আজকে যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলেন, তো যে উন্নয়নটা আমরা দেখছি সেটা কিন্তু অভাবনীয়। অর্থাৎ আমরা কিন্তু এটা চিন্তা করি নাই, এরকম একটা উন্নয়নের কথা আমরা আমাদের কল্পনায় ছিল না। যদিও আমার ভিতরে কিছু কিছু ছিল, সেটা কিন্তু আমি বলতে পারি। যেমন আমি 12 সালে বলেছিলাম যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে সম্ভব। এই কথাটা যখন বলেছিলাম তখন দিদেন আমাদের যে অর্থমন্ত্রী, তিনি বলেছিলেন একটা অনুষ্ঠানে যে মেজর সাহেব ঠিক বলে নাই, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে সম্ভব না। আমি কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলাম না সেদিন। আমি একজন আমি তখন একজন সেনা কর্মকর্তা ছিলাম, সেনাবাহিনীতে আমি চাকরি করি। সেই অবস্থায় আমি জাদুঘরের একটা মিটিংয়ে কিন্তু আমি সেখানে রকুনুজ্জামান সাহেব ছিলেন, সেখানে ঢাকা ভার্সিটির প্রফেসর আনোয়ার সাহেব ছিলেন, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমি কিন্তু বলেছিলাম যে মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে এসেছি দুইটি প্রস্তাব নিয়ে। একটি হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারি, সেটা ছিল 23শে জুন 2012 সাল, এবং আর একটা প্রস্তাবনা ছিল যে মুক্তিযোদ্ধা দিবস। আজকে দেখেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রায় সমাপ্তির পথে। এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য অভাবনীয় চিন্তার বিষয় না, সারা বিশ্বকে নাড়া দিয়েছে। আমি সেদিন বলেছিলাম যে আজ যদি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাঙালি জাতি বা বাংলাদেশ আমরা করে ফেলতে পারি, তাহলে সারা বিশ্ব আমাদের দিকে মাথা উঁচু করে তাকাবে। আজকে কিন্তু আমাদেরকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এবার আসেন যে আপনি সারা বাংলাদেশের যদি উন্নয়নের ধারাবাহিকতাটাকে আপনি ফলো করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যদিও আমার একটা আফসোস রয়ে গেছে যে ভৈরব নদীর উপরে আজ পর্যন্ত খুলনার পাশে দিঘলিয়া উপজেলা
কিন্তু অদ্যাবধি ভৈরব নদীতে আমাদের এখানে সুযোগ্য বা যোগ্য নেতৃত্বের অভাবে একটা ছোট্ট ব্রিজ আজও হয়নি, কিন্তু 1000 ব্রিজ কিন্তু বাংলাদেশে হয়েছে, অথবা তার চেয়ে বেশি হবে। 100টার বেশি মেডিকেল কলেজ হয়েছে। আমাদের সময় কেবলমাত্র 8টা মেডিকেল কলেজ ছিল। এই 8টা মেডিকেল কলেজে প্রত্যেক স্কুলের থেকে একজন ডাক্তারি পড়তে পারতো না। স্বাধীনতার পরে 10 বছরের মধ্যে আমি কেবলমাত্র মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আর সেখানে আজকে 100টা মেডিকেল কলেজ, 10,000-এর বেশি ছাত্র লেখাপড়া করে। বিভিন্ন দেশ থেকে প্রায় 30-35টা দেশ থেকে মানুষ বাংলাদেশে মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য আসে। আমি একটা মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের সাথে জড়িত, আমি এখানে দেখেছি। এখানেও বিভিন্ন কান্ট্রি, ইভেন ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা, পাকিস্তান থেকে ছেলেমেয়েরা, কাশ্মীর থেকে ছেলেমেয়েরা, ইউরোপ থেকে ছেলেমেয়েরা আসতেছে বাংলাদেশে লেখাপড়া করার জন্য। এটা আমাদের অভাবনীয় কল্পনার বিষয়বস্তু। সর্বস্তরে আমাদের একটা বিপ্লব ঘটেছে, আমাদের দেশের মানুষ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমাদের সেনাবাহিনী আজকে শান্তিরক্ষী মিশনে প্রথম স্থান অধিকার করেছে। বিকজ অফ আওয়ার ডিসিপ্লিন উই ফিল প্রাউড অফ। আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্ববোধ করি। সারা বিশ্ব আমাদের সেনাবাহিনী নিয়ে গর্ববোধ করে। আপনারা জানেন যে আফ্রিকার 2-1টা কান্ট্রিতে বাংলাকে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা ব্যবহার করে। এটা আমরা উই ফিল প্রাউড অফ। মাত্র 50 বছর অতিবাহিত হয়েছে আমাদের দেশ স্বাধীনতার। আজকে এই পর্বে এসে যদি আমাদের ভিতরে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারাও জানেন, আমিও জানি, এই সমস্যার কিছু সমাধান আমাদের করতে হবে। এখানে কিছু সমন্বয় করতে হবে, কিছুটা ছাড় দিতে হবে। মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত করতে হবে। রাজনীতিবিদদের মধ্যে ভালোবাসার এস্টাবলিশ করতে হবে। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই সশস্ত্র বাহিনী দিবস অত্যন্ত পরিতাপের বিষয়। এই করোনাকালীন সময়ে আমরা এবছর সশস্ত্র বাহিনী দিবস পালন করতে পারিনি, কারণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার একটা বিষয় রয়ে গেছে, মাস্ক ব্যবহারের করার বিষয় রয়ে গেছে। করোনা ভাইরাস সংক্রামিত হতে পারে সেই চিন্তা করে এবছর সশস্ত্র বাহিনী দিবস পালন করা থেকে সেনাবাহিনী নিজেরা এটাকে বিরত রেখেছে। কিন্তু এই সশস্ত্র বাহিনী দিবস সম্বন্ধে আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের একটা ধারণা থাকা উচিত। কেন সশস্ত্র বাহিনী দিবস বলা হয়? সশস্ত্র বাহিনী দিবসটা কি? সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে যে মুক্তিযুদ্ধ ডাক দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে,
যাদের ভিতরে সেই অনুপ্রেরণা জাগ্রত করেছিলেন তার সেই নেতৃত্বের মধ্যে দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলাকে এস্টাবলিশ করতে যে মাতৃভাষা বাংলা চাই যে আন্দোলনটা শুরু হয়েছিল 1947 সালের 14ই আগস্টে দেশ ভাগাভাগির পর ব্রিটিশ যখন 250 বছর এই ভারতবর্ষ শাসন করে পালিয়ে যায়, তখন 1200 মাইল ডিস্টেন্সের দুইটি কর্নার থেকে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানকে এক করে পাকিস্তান স্বাধীনতা ডিক্লেয়ার করা হয়। মূলত মুসলমানদের স্থান হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি হিন্দুস্তান। এই ভাগাভাগির মধ্যে হিন্দুস্তান অ্যান্ড পাকিস্তান এই ভাগাভাগির মধ্যে দিয়েই 14 আগস্টে ভাগাভাগি হওয়ার পর পশ্চিমা শাসক গোষ্ঠী আবার আমাদের উপরে, সেই ব্রিটিশ তাড়ানোর পরে পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করতে শুরু করে এবং তারা তাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করেছিল। এই সশস্ত্র বাহিনী দিবসটা কিন্তু আপনার যে কথাটা আমি বলতেছিলাম যে 52 যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন ছিল যে আমাদের মাতৃভাষা বাংলার দাবিতে। রফিক জব্বার, সালাম, বরকত, অনেক নাম না জানা অনেকেই কিন্তু মারা গিয়েছিল অনেক রক্তের বিনিময়ে এবং এইটা কিন্তু আলটিমেটলি কিন্তু সরকার তখন কিন্তু মেনে নিয়েছিল, কিন্তু মেনে নিয়ে কোনো লাভ হয়নি। কেন লাভ হয়নি? যদি কায়েদে আজম এই ভুলটা না করত, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা না দিয়ে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি উর্দু করত, তাহলে হয়তোবা আজকে এই পাকিস্তান কিন্তু ডিভিশন হতো না। সেদিন বাংলার দামাল ছেলেরা, যার মধ্যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকা ভার্সিটির একজন ছাত্র, প্রতিবাদ মুখর হয়েছিল এবং প্রতিবাদ মুখর হয়ে তারা নেতৃত্ব দেয় যে মাতৃভাষা বাংলা চাই। অনেক গান আপনারা শুনেছেন, ওরা আমার মায়ের ভাষা কাইড়া নিতে চায়। তো এই জাতীয় অনেক কবি, অনেক সাহিত্যিক, টোটালি বলা যাবে যে একটা বাঙালি সেন্টিমেন্ট কিন্তু শুরু হয় ওই জায়গা থেকে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে একজন ইয়াং ম্যান, আমাদের বঙ্গবন্ধু ঢাকা ভার্সিটিতে পড়া অবস্থায় তিনি তার সাহসিকতা বা সাহসিক ভূমিকার জন্য, আন্দোলন মুখর হওয়ার জন্য, আন্দোলন সংগ্রাম করার জন্য এবং 11ই মার্চ 48 সালে যখন তিনি অ্যারেস্ট হলেন, একটাই মাত্র কারণ ছিল যে তখন তারা সচিবালয় ঘেরাও করার জন্য যে মাতৃভাষা বাংলা চাই। এবং আন্দোলনটা এত স্ট্রং হয়েছিল যে তখন দিদেন পশ্চিমা শাসক গোষ্ঠী তারা মেনেও নিয়েছিল যে রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেক রক্তের বিনিময়ে, যার পরিপ্রেক্ষিতে বাঙালি জাতির ভিতরে একটা দানা বেঁধেছিল, সেপারেট একটা মনোভাব সৃষ্টি হয়েছিল। আর পশ্চিমা শাসক গোষ্ঠীর আসলে এই দ্বিজাতীয় দেশ তাদের ভিতরে থাকার কারণে তারা বাঙালি জাতিকে বিভিন্নভাবে বঞ্চিত করা শুরু করলো।
এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সরওয়ার্দী, নেতাজি সুভাষ বোস, মৌলানা ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগিস, শহীদ সরওয়ার্দী, কত মাস্টারদা সূর্য সেন, কত নাম জানা না জানা সবাই। আপনারা কবি নজরুল ইসলামের বক্তব্য তো আপনারা পান, তার অনেক কবিতার মধ্যে পান, ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জোশে সামাল সামাল তাই, লেফট রাইট লেফট, তোমরা রহিবে তেতালার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। এ বাঙালি জাতির রক্তেই আন্দোলন সংগ্রাম ছিল, যাকে ঐক্যবদ্ধ করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পরিসমাপ্তি ঘটে 7ই মার্চের রেস কোর্সের ময়দানে 7.5 কোটি বাঙালির মধ্যে প্রায় 90% বাঙালিকে সেদিন তিনি সংঘবদ্ধ করে সমাবেশের মাধ্যমে তার বক্তব্যের মধ্যে দিয়ে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতা তো ওই দিনই হয়ে গিয়েছিল, ওই মানুষ উপস্থিত হওয়াতেই তো মানুষকে আতঙ্কিত করে দিয়েছিল। এরপরে আর একটা দিনও কিন্তু বাংলাদেশ 16ই ডিসেম্বর পর্যন্ত 1971 সাল শান্তিতে মানুষ বসবাস করতে পারে নাই। মানুষ 7ই মার্চের ভাষণের পর থেকেই সংঘবদ্ধ হওয়া শুরু করলো লাঠিসোঁটা নিয়ে। 26শে মার্চে বঙ্গবন্ধু যখন ঘোষণা দিলেন যে দি কান্ট্রি ইজ ইন্ডিপেন্ডেন্ট, এরপর মুক্তিযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। এই মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটা পাঠ করার জন্য প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল চিটাগংয়ের আওয়ামী লীগের নেতা হান্নান শাহকে। তিনি তেমনভাবে এটা প্রচার করতে পারেননি অথবা মানুষকে তেমনভাবে সন্তুষ্ট করতে পারেননি। পরবর্তীতে একজন সেনা কর্মকর্তা দিদেন মেজর জিয়াউর রহমান, আমাদের প্রয়াত একজন রাষ্ট্রপতি, তিনি সেদিন সেই সাহসী পদক্ষেপটা নিয়েছিলেন। তার প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাটা বলবো, তিনি কিন্তু সেই সাহসী পদক্ষেপটা নিয়েছিলেন। তিনি একজন ইউনিফর্মধারী হয়ে পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরোধিতা করে জীবনকে বাজি রেখে রেডিও সেন্টারে চলে যান। প্রথম দিন তিনি যে কথাটা বলেছিলেন, পরের দিন তিনি সেটাকে সংশোধন করে তিনি বললেন, আই জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দি কান্ট্রি ইজ ইন্ডিপেন্ডেন্ট। এবং তিনি তার জীবন দশায় তিনি কোনোদিন দাবি করেন নাই যে আমি স্বাধীনতার ঘোষক ছিলাম। তিনি কখনোই এই 27শে মার্চ বা 28শে মার্চকে স্বাধীনতা দিবস, তিনি কিন্তু 28শে মার্চে এই কথাটা বলেছিলেন। 27শে মার্চে গিয়েছিলেন, সেখানেও তিনি প্রথম দিন যে কথাটা বলেছিলেন পরের দিন সেটাকে সংশোধন করেছেন এবং সেই সংশোধনীয় করার পরেও কোনোদিন কিন্তু তিনি নিজেকে দাবি করেননি যে আমি স্বাধীনতার ঘোষক। তিনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার দ্যাট ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই কথাটা কিন্তু পরে 28শে মার্চে তিনি তার বক্তব্যের মধ্যে স্পষ্ট বলে দিয়েছিলেন। সেটা এখনও পর্যন্ত জাতি সব জায়গায় জানে, ইতিহাসে আছে। তো সেই জিয়াউর রহমানের সেই ঘোষণাটা কিন্তু গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল। বঙ্গবন্ধু যেমন ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ ডাক দিয়েছিলেন, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করার জন্য জিয়াউর রহমানের ওই ঘোষণাটা কিন্তু ওই দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। যাকে যে অবস্থা আছে তাকে সেখানে সম্মান দিলে কিন্তু কোনো সমস্যা হয় না।
এই সম্মানটা কিন্তু সবার জায়গাতেই থাকলে হয়। কন্ট্রাডিক্ট করে আমরা একজন আরেকজনকে ছোট করার চেষ্টা করি, এই মানসিকতাটা আমাদেরকে পরিহার করতে হবে। রাজনীতি জানতে হবে, ইতিহাস জানতে হবে। আমরা ইতিহাস জানি না বলে একজনকে আরেকজনের পাশে দাঁড় করিয়ে দিই। খবরদার, এই কাজটা আপনারা করবেন না। আপনারা ইতিহাস জানেন, আপনারা ভুল তথ্য প্রেষণ করবেন না। জিয়াউর রহমান নিজে কোনোদিন কল্পনা করে নাই যে তাকে নিয়ে এই সমস্ত কথাগুলো আজকে আসবে। তিনি তাহলে দাবি করতেন যে না, আমি স্বাধীনতার ঘোষক ছিলাম, কখনো তিনি বলেন নাই। কাউকে এই দাবি কোনোদিন উপস্থাপনও করেনি। যাই হোক, আমি আসল কথায় চলে আসি। আজকে 21শে নভেম্বর, এই দিনটা কী দিন? আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত হলো কবে? এই 21শে নভেম্বর যখন সশস্ত্র বাহিনী, অর্থাৎ 3 বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, ইতিহাস জানতে হবে, জলে, স্থলে এবং আকাশে। আকাশে বিমান বাহিনী, জলে নৌবাহিনী এবং স্থলে সেনাবাহিনী এক হয়ে 21শে নভেম্বর যখন পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আচরণ করলো, সেখান থেকে মাত্র 20 দিনের মধ্যে, অনলি 20 ডেজ, দেখেন 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর মাত্র 9 দিন, আর 16ই ডিসেম্বর 16, তাহলে 24 দিনের মধ্যে, এই 24 দিনের মধ্যে কিন্তু দেশ স্বাধীন হয়ে গেল। আমি 20 দিন এই জন্য বলেছি, দেশ স্বাধীন কিন্তু এর আগেই হয়ে গেছে। 6ই ডিসেম্বর ভারত কিন্তু সরাসরি আমাদের সাথে যুদ্ধে সংযুক্ত হলো। কেন সংযুক্ত হলো? যখন সশস্ত্র বাহিনী এই মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট হলো, তারপরেই কিন্তু ভারত সংযুক্ত হলো। কারণ ভারত দেখলো ক্যালকুলেশন করে যে আমরা যদি এই যুদ্ধে সংযুক্ত হই বা না হই, যখন সশস্ত্র বাহিনী সংযুক্ত হয়ে গেছে, তখন বাংলাদেশে এই যুদ্ধে তারা জয়লাভ করবেই। আমি স্যালুট জানাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনী, যাদের নেতৃত্বে, যাদের ওই সময়ের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে। 9টা সেক্টরে, 11টা সেক্টরে, 9টা সেক্টর নেতৃত্ব দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।